আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 299টি আসনে প্রাথমিকভাবে জামায়াত ইসলামীর একক প্রার্থী ঘোষণা। বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়েই চলছে দলটির নির্বাচনী প্রস্তুতি। দুদকের মামলা থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো সংস্থাটি। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে ঐকমত্য, তবে অব্যাহত থাকবে শুল্ক আলোচনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। 299টি আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। এমন তথ্য জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তিনি জানান, সমমনা দলগুলোর সাথে জোট না করে আসন সমঝোতায় যেতে চায় তার দল। নির্বাচন আয়োজনের আগে মৌলিক সংস্কার শেষ করারও তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপি যতটা না কঠোর, তার চেয়ে বেশ নমনীয় জামাত। তবে প্রার্থী বাছাই সহ ভোটের মাঠের প্রস্তুতির দৌড়ে খানিকটা এগিয়ে দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল। এরই মধ্যে 299টি আসনে প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে দলটি। আমরা 300 আসনের একটা আসন শুধু পেন্ডিং রেখেছি, বাকি 299 আমরা প্রাথমিক চূড়ান্ত করে ফেলেছি। আমাদের সব জায়গায় একজন প্রার্থী, আমাদের কোথাও কিন্তু একাধিক প্রার্থী নেই। একজনের নাম আমরা দিয়েছি, একটা আসন শুধু আমরা পেন্ডিং রেখেছি। নির্বাচন নিকটে আসলে আমাদের কিছু পোলারাইজেশন, সমীকরণ, মেরুকরণ হবে, নানান দল, জোট, অ্যালায়েন্স, সমঝোতা। এটার জন্য আমরা যাদের সাথে যে সমঝোতায় যাব, সেখানে কিছু সিট তো আমাদের ছাড়তে হবে, উভয়কে ছাড়তে হবে। তখন হয়তো 300 ধরে রাখা যাবে না, তো ছেড়ে টেড়ে যা থাকে তখন আমরা একটা সেন্ট্রালি একটা অফিসিয়াল ডিক্লারেশন দিব। পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের মাঠে কিছু ডান ও ইসলামপন্থী দলকে এক মেরুতে আনার চেষ্টা করছে জামাত। যদিও সরাসরি জোট নয়, আসন সমঝোতা করে নির্বাচনে শক্ত অবস্থান করার কথা জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমঝোতায় আপাতত আইডিয়াটা হচ্ছে, কোনো ফর্মাল যে জোটের একজন নেতা, একজন সেক্রেটারি, একটা কাঠামো, এই সমস্ত থাকবে না। একটা আসন সমঝোতা, একটা আসনে যিনি পপুলার, যার সম্ভাবনা এই দলগুলোর মধ্যে থেকে, তাকে আমরা ছেড়ে দেবো, বাকিরা অন্য জায়গায় দিবে না। এইভাবে সব আসনগুলো 300 আসন সামনে রেখে আমরা সমঝোতার জন্য যেসব দল ঐক্যমতে এসে যাচ্ছে তাদের মধ্যে এইসব আলোচনা আমাদের হবে সময়। তবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে বিরোধী দলের আসনে বসাই কি জামাতের টার্গেট, এমন প্রশ্ন ছিল দলের সেক্রেটারির কাছে। আমরা তো জনগণের কাছে বলছি, আল্লাহ রহমত করলে জনগণ আমাদের ভোট দেবে, আমরা দেশ পরিচালনার দায়িত্ব নেব। এটি তো আমাদের ডিজায়ার। সংখ্যাগরিষ্ঠ আসনে আমরা বিজয়ী হব, এটি তো আমরা জনগণের কাছে মেসেজ দিচ্ছি। অবশ্য নির্বাচন আয়োজনের আগে মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের নিশ্চয়তার দাবিতে জামাতের অনড় অবস্থানের কথা জানালেন মিয়া গোলাম পরওয়ার। কাঠামোগত যে বন্দোবস্ত আগের থেকে চলে আসছে ফ্যাসিবাদী যুগ থেকে, এই ব্যবস্থা রেখে নির্বাচন করে আসলে গণতান্ত্রিক সরকার, অর্থাৎ কর্তৃত্ববাদী সরকার শাসন ব্যবস্থা থেকে এই জাতি কিন্তু মুক্ত হবে না। সেজন্য আমরা শর্ত দিয়েছি, বিফোর ইলেকশন মৌলিক কিছু সংস্কার করতে হবে। এর সাথে সংবিধান সংস্কারের প্রশ্ন এসেছে, ইলেকটোরাল প্রসেসের সংস্কারের প্রশ্ন এসেছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্মের প্রশ্ন এসেছে। মিনিমাম এইসব রিফর্ম করতে হবে। তা না হলে এই কাঠামোর মধ্যে থেকে নির্বাচন করে যারাই ক্ষমতায় যাবে, ও আর একটা ফ্যাসিস্ট তৈরি হবে। দলের শক্ত অবস্থান জানান দিতে এবং সংস্কার, বিচার সহ বিভিন্ন দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো 19 জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গতকাল শুক্রবার থেকে এটি কার্যকর হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডাক্তার টেড্রাস আধানম ঘেব্রেয়াসাস স্টাফদের একটি ইমেইল বার্তায় জানিয়েছেন, সাইমা ওয়াজেদ পুতুলকে 11 জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমি। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসে দায়িত্ব গ্রহণ করবেন। রাজধানীর দেয়ালে দেয়ালে এখন জুলাই গণ অভ্যুত্থানের বিজয় গাথা আর আওয়ামী দুঃশাসনের খণ্ড খণ্ড চিত্র। শিল্পীর রং তুলির আছড়ে মূর্ত হয়ে উঠেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন, দমনপীড়িত পরাধীনতার শৃঙ্খল ভেঙে শহীদদের রক্তে লেখা মুক্তির জয়গান। প্রতিটি গ্রাফিতিতে উঠে এসেছে অপশাসনের শৃঙ্খল ভেঙে জুলাই চেতনায় সারা দেশের জেগে ওঠার গল্প। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। ফ্যাসিস্টের উত্থান, পিলখানা হত্যাকাণ্ড, জেল জুলুম, দিনের ভোট রাতে বিশ্বজিৎ হত্যা, জুলাই আন্দোলনে জেগে ওঠার এক একটি পর্যায়ে রাজধানীর দেয়ালগুলো ছেয়ে গেছে জুলাই গণহত্যার রক্তাক্ত সময়, উত্তাল আন্দোলনের দিনগুলোর গ্রাফিতিতে। এ যেন অপশাসনের শৃঙ্খল ভেঙে গর্জে ওঠা নতুন বাংলাদেশের আখ্যান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ক্রসফায়ারের নামে মানুষ হত্যা ও দমন নিপীড়নের নির্মম ইতিহাস। প্রতিটি পর্ব পেরিয়ে আজকের নতুন বাংলাদেশের পথযাত্রার ধারাবাহিক ইতিহাস তুলে ধরার চেষ্টা এসব দেয়াল চিত্রে। 5ই আগস্টে যে আমাদের যে আন্দোলনটা হয়েছিল আর কি, তো ওই বিষয় নিয়ে আমরা যে কাজটা করতেছি এখন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। যে ইতিহাস লিখতে চেয়েছিল হাসিনা, মিথ্যা ইতিহাস, সেই ইতিহাসের বিপরীত তার জ্বলন্ত অত্যাচারের ইতিহাসটা ফুটে উঠেছে এই দেয়ালগুলোর মধ্যে। শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য না, আমাদের এই চেতনাটা, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাটা আরো বিকশিত হবে এর দ্বারা। যেসব জুলাই যোদ্ধারা বুকের রক্ত দিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রার সুযোগ এনে দিয়েছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়া একদল শিল্পীর নিপুণ হাতে আঁকা হচ্ছে লাল জুলাইয়ের গ্রাফিতি। গত 2009 থেকে এখনো পর্যন্ত যে সমস্ত চিত্র আছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এতটুকু বলতে পারছি যে আমরা যে ছবি আঁকতেছি এবং যার বিরুদ্ধে ছবি আঁকছি, সেটা যেই হোক না কেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিল্পীরা ছবি এঁকে যাবে। কোথাও কোথাও এসব গ্রাফিতি মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা, তবে চেতনা মুছে ফেলে সাধ্যকার। লোগার হত্যার যে পিলারটা ছিল সেটাকে তারা সাদা রং করে স্প্রে করে দিয়ে গেছে এবং সেখানে একটা লেখাও আছে। কারণ শিল্পী তো তার চেতনাকে ধারণ করে, শিল্পী তো তার চেতনাকে আঁকার চেষ্টা করে, তার চিত্রগুলিকে তুলে ধরলে আপনি যত পরিস্থিতির মধ্যেই আসেন না কেন সেটা আপনি পারবেন না, কোনোভাবেই এগুলি দমন করে রাখতে পারবেন না। নতুন করে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি আঁকা হচ্ছে রাস্তায়। এ যেন শুধু শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা চিত্রকর্ম নয়, বরং স্বৈরাচার বিরোধী মুক্তিকামী জনতার ক্ষোভ এবং প্রতিবাদের বহিঃপ্রকাশ। গেলবারও আঁকা হয়েছিল গ্রাফিতি, সেগুলোতে হয়তো মরচে পড়েছে, ফিকে হয়েছে রং, তবে জুলাই চেতনার রং ফিকে হবে না, এমনটাই বিশ্বাস চিত্রশিল্পীদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে দুদেশ। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা অব্যাহত থাকবে, তারপর আবার দুদেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি ও সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই এই বৈঠকের সময় ও তারিখ নির্ধারিত হবে। 3 দিনের আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান, এবং ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। 4 দিনের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 21 স্থান ভেঙে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বহু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার পরিবার। তবে শুক্রবার সকাল থেকেই পরশুরাম ও ফুলগাজীর কিছু এলাকায় পানি নামতে শুরু করলে স্পষ্ট হয়ে ওঠে বন্যার ক্ষয়ক্ষতি। পানির তোড়ে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও খামার ধ্বংস হয়ে গেছে। অনেক মাছের ঘের ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদীতে। জেলা প্রশাসনের তথ্যমতে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 109টি গ্রাম প্লাবিত হয়েছে। এই পর্যন্ত 1000-এর বেশি মাছের ঘের ও পুকুর এবং 1655 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুত কষ্ট হয়, হিন্দি বাংলা হয়ে গেছে। আমার 10-15 জনের টাইলি আবার সিএনজিতে পার করতে হয়। আর আমার সকা সাম্পা সবকিছু ভাঙি যাবে। 50,000 টাকা জ্বালা যা বসাইছি দরকার জ্বালা হয়েছি ব্যাগ শেষ মিশু আমি চলে এখনো জ্বালার উপরে আমার 3,000 মানে গরু ঘরেও পানি, আবার থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। আর ঘরে পানি এখন নামছে, নামার পরেও ঘরে কাদামাটি, তারপরে যাই জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ছোট বাচ্চা লই পড়ি না মরি দিলে তো টেনশনে আছে, তখন কিতাম না যাইতে উপায় নাই। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে স্বল্পমূল্যে চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন খাগড়াছড়ি 250 শয্যার সদর হাসপাতাল। কয়েক লাখ মানুষের একমাত্র ভরসা এই হাসপাতালটিতে চিকিৎসক কম থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। অন্যদিকে চাপ বেশি থাকায় হিমশিম খেতে হয় চিকিৎসকদের। আছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদির অভাব। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। রোগীর চাপে বেসামাল খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেন 600 থেকে 700 রোগী। হাসপাতালে ভর্তি থাকেন অন্তত 150 থেকে 200 জন। অভিযোগ রয়েছে 250 শয্যার হাসপাতালে চিকিৎসক সংকটে সময় মতো চিকিৎসা পান না রোগীরা। আমরা বিভিন্ন উপজেলা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসি শুধু ডাক্তার দেখানোর জন্য, কিন্তু আমরা অনেক সময় ডাক্তার না পাই, অনেকক্ষণ অপেক্ষা করে চলে যেতে হয়। যেহেতু এটা আধুনিক জেলা সদর হাসপাতাল, তো একটু ভালো মানে সেবা আর কি চাই। 9টার দিকে আসছি, ছোট বাচ্চা নিয়ে এসে 2 ঘন্টা ধরে এইমাত্র ডাক্তার আসছে। 2024 সালে 250 শয্যায় উন্নীত হওয়া হাসপাতালটি চলছে 50 শয্যার লোকবল দিয়েই। 57 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 18 জন। চোখ, নাক, গলা, মেডিসিন, সার্জারি ও প্যাথোলজি বিশেষজ্ঞ নেই। নার্স ও অন্যান্য জনবল কম থাকায় চাপে থাকতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে আমাদের 250 বেডের কার্যক্রম চলছে, তার মানে আমরা 50 শয্যার জনবল নিয়ে যে কাজ করে যাচ্ছি তা আমাদের ধারণ ক্ষমতা 5 গুণের বেশি। আমাদের উপর বেশ ভালোই চাপ হচ্ছে। নির্মাণাধীন ভবনের কাজ শেষ হলে এসব সংকট দূর হবে বলে আশা করছেন জেলা সিভিল সার্জন। আমরা স্বাভাবিকভাবে এটা স্বল্পতা পূরণের জন্য, সমস্যা দূরীকরণের জন্য, চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য বিভিন্ন উপজেলা থেকে আমরা মেডিকেল অফিসার এবং কনসালটেন্ট জেলা পরিষদের সাথে সমন্বয় করে আধুনিক জেলা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে। স্থানীয়দের ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবিলম্বে হাসপাতালটির জনবল সহ অন্যান্য সংকট দূর করার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। দ্বিতীয় দিনের খেলা শেষে জমে উঠেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার লর্ডস টেস্ট। জো রুটের সেঞ্চুরির পর 5 তুলে নিয়েছেন জসপ্রীত বুমরা। তবে 3 উইকেটে 145 রান নিয়ে ইংল্যান্ডের চেয়ে এখনো 242 রানে পিছিয়ে আছে ভারত। 4 উইকেটে 251 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। সেঞ্চুরি থেকে 1 রান দূরে থাকা রুট ছুঁয়ে ফেলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। 44 রানে থাকা বেন স্টোকসে উইকেট তুলে নেন বুমরা। বুমরার শিকার হওয়ার আগেই রুট করেন 104 রান। শেষ পর্যন্ত 387 রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের জসপ্রীত বুমরা 74 রানে 5 উইকেট তুলে নেন। জবাবে দলের 13 রানেই ভারত হারায় যশস্বী জয়সওয়ালকে। দ্বিতীয় দিন শেষে 3 উইকেট হারানো ভারতের সংগ্রহ 153 রান। কে এল রাহুল 53 এবং ঋষভ পান্ট 19 রানে অপরাজিত থাকেন। 5 ম্যাচের সিরিজে এখন 1-1 সমতা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 299টি আসনে প্রাথমিকভাবে জামায়াত ইসলামের একক প্রার্থী ঘোষণা। বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে চলছে দলটির নির্বাচনী প্রস্তুতি।
দুদকের মামলা থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো সংস্থাটি। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে ঐকমত্য, তবে অব্যাহত থাকবে শুল্ক আলোচনা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।